মালয়েশিয়া থেকে আসা 1 লাখ টন ডিজেল অকটেন খালাস শুরু। 4 দিন চট্টগ্রাম বন্দরে ভাসছিল জাহাজটি। দুই জেলার মালিকপক্ষের দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ। হঠাৎ কর্মসূচিতে বিপাকে যাত্রীরা। এবং শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে কঠোর নজরদারি। পেট্রোল অকটেন পেতে ভোগান্তি ও দাম বাড়ার কারণে বেড়েছে যানবাহন এলপিজি ও সিএনজিতে রূপান্তর। গাড়ির মালিকরা বলছেন, তেল সংকটে দীর্ঘক্ষণ লাইনে থাকার ভোগান্তি এড়াতে গ্যাসে রূপান্তর করছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিনই বাড়ছে গাড়ি গ্যাসে রূপান্তরের চাহিদা। এর মধ্যে 80% গাড়ি এলপিজিতে আর 20% হচ্ছে সিএনজিতে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালক মিজানুর রহমান তেজগাঁওয়ের সিএনজি কনভার্সন কেন্দ্রে এসেছেন গাড়ি রূপান্তর করাতে। চালক জানান, পাম্পে অকটেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কখনো তেল মেলে, কখনো মেলে না। তাই বাধ্য হয়ে মালিক এলপিজিতে রূপান্তর করছেন গাড়ি। একবার তেল নিতে প্রায় মোটামুটি এক রাত একদিন সময় লেগে যায়, সেই জন্য এখন এলপিজি করা লাগতেছে। তেল সংকটে অনেকেই বেছে নিয়েছেন কনভার্সন পদ্ধতি। ইঞ্জিনে কিছুটা বিরূপ প্রভাব পড়লেও ভোগান্তি এড়াতে বাধ্য হয়ে গাড়ি গ্যাসে রূপান্তর করছেন তারা। এলপিজিটা পাইতেছি, এলপিজি পাওয়ার কারণে এলপিজিতে তেমন একটা লাইন নেই, এই কারণে আমরা এলপিজি করতে বাধ্য আর কি। স্যারে এলপিজি করতেছে, এত তো সময় নাই। কনভার্সন সংশ্লিষ্টরা জানান, তেলের বদলে সিএনজি ব্যবহারে খরচ 60 থেকে 70% কমে, আর এলএনজিতে কমে 30 থেকে 40%। তাই ভোগান্তি এড়াতে জ্বালানির দাম বাড়ায় গাড়ি গ্যাসে রূপান্তরে ঝুঁকছেন মালিকরা। যেহেতু তেলের ক্রাইসিস, সাফিসিয়েন্ট ফুয়েল পাচ্ছে না, মানুষ অল্টারনেটিভ ফুয়েলের দিকে যাচ্ছে, কারণ তার তো গাড়ি রান করাতেই হবে। এই কারণে অল্টারনেটিভ ফুয়েলের দিকে যাচ্ছে। এবং এইটা যখন তেলের ক্রাইসিস শুরু হলো, এরপর থেকেই মোটামুটি আমাদের গাড়ির কনভার্সনটা বেড়েছে। যেমন ধরেন, আগে আমার সারা মাসে যদি হতো 30টা কনভার্সন, অলমোস্ট গতকালকে পর্যন্ত সম্ভবত আমাদের 80টা প্লাস কনভার্সন হয়ে গেছে। সম্প্রতি গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম লিটারে 17 টাকা 94 পয়সা বাড়িয়েছে সরকার। ফলে প্রতি লিটার এলপিজির দাম দাঁড়িয়েছে 79 টাকা 77 পয়সা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ভাড়া ও দ্রব্যমূল্য বাড়বে। তবে যতটা কম সম্ভব গণপরিবহনের ভাড়া বাড়ানোর চেষ্টা করবে সরকার। এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। দুপুরের সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা হবে। জাহেদুর রহমান বলেন, তেলের দাম বাড়ার প্রভাবে দ্রব্যমূল্য বাড়লে সবাই ক্ষতিগ্রস্ত হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা হচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা আরও বলেন, আসন্ন বাজেটে আরও 40 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই দাবি করে তিনি বলেন, কৃত্রিম সংকটের কারণেই তেলের চাহিদা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়েছে। আইএমএফের ঋণ প্রসঙ্গে উপদেষ্টা জানান, সংস্থাটির সব শর্ত পূরণে সরকার বাধ্য নয়। জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে, এটা বলে রাখা ভালো। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। সরকারের কাজ কোনটা? আসলে সরকারের কাজ হচ্ছে মূল্য যৌক্তিকভাবে যতটা বাড়ার কথা, বৃদ্ধিটা যাতে অতটুকু হয়। আমাদের একটা প্রবণতা আছে, যখনই তেলের দাম বাড়ছে, ভাড়া বাড়ছে, দ্রব্যমূল্য ওই অজুহাতে যতটুকু বাড়ার কথা তার চেয়ে অনেক বেশি বাড়ছে। মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আসা কয়েকটি জাহাজ থেকে খালাস হচ্ছে প্রায় 1 লাখ টন জ্বালানি। সাগরে কয়েকদিন ভাসার পর একটি জাহাজ থেকে তেল খালাস শুরু হয়েছে। সকালে ক্যাপ বন্নি নামের জাহাজটিতে করে আসা 33,398 টন ডিজেল খালাস হয় মেঘনা ডিপোতে। দুপুরে মালয়েশিয়া থেকে আসা আরেকটি জাহাজ সেন্ট্রাল স্টার নামে মেঘনা ডিপোতে খালাস শুরু হয় 27,000 টন অকটেন। আর ওয়াকট্রি নামের আরেকটি জাহাজ থেকে খালাস করা হয় 35,345 টন ডিজেল। চট্টগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, আপনি এই মুহূর্তে যেখানে রয়েছেন, এখন আসলে সেখান থেকে কি খালাস করা হচ্ছে, আর সব মিলিয়ে যা খালাস হচ্ছে সেগুলোর ধারণ ক্ষমতা আছে কিনা, রিফাইনারির কি অবস্থা, সেই সব কিছু জানাবেন। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি বলে, এটা হচ্ছে পদ্মা অয়েলের একটা জেটি। তবে এখানে যে জাহাজগুলি আজকে
তিনটা আমরা সংবাদে যেমনটা শুনছিলাম, তিনটা জাহাজ থেকে যে তেল খালাস হচ্ছে, এই তিনটা জাহাজ মূলত মেঘনা পেট্রোলিয়ামে এই তেলগুলি খালাস করা হচ্ছে। এটা হচ্ছে পদ্মা অয়েলের তাদের পাইপলাইন দিয়ে মেঘনার ডিপুতে যাবে। এবং আপনি যেমনটা বলছিলেন, প্রায় 1 লাখ মেট্রিক টন ডিজেল এবং অকটেন এখানে খালাস হচ্ছে। এবং সেখানে যেই সেন্ট্রাল স্টারের যেটা আমরা বলছি যে কয়েকদিন থেকে এটা ভেসেছে সাগরে, সেটা হয়েছে আসলে ন্যাপ সাইলো নামে একটা বড় জাহাজে করে মালয়েশিয়া থেকে 27,000 মেট্রিক টনের বেশি অকটেন নিয়ে এই জাহাজটি আসে। যেহেতু চট্টগ্রাম বন্দরে বড় জাহাজের এখানে প্রবেশের সুযোগ নাই, বার্থিং সুবিধা নাই, সে কারণে মহেশখালীর কাছ থেকে যেখানে এই ন্যাপ সাইলো নামের যে বড় জাহাজটি নোঙ্গর করেছে, সেখান থেকে সেন্ট্রাল স্টার নামের এই যে জাহাজটা এখন আপনারা দেখছেন, সেই জাহাজে এখানে শিফট করা হয়েছে তেলগুলি, এখানে লাইটারেস করে এইটার মাধ্যমে এখান খালাস প্রক্রিয়ায় শুরু হয়েছে। এই কারণে আসলে তারা বলছেন যে তাদের মূলত তাদের ধারণ ক্ষমতা নয়, তারা মূলত বার্থিং সুবিধা না থাকায় তারা এখানে আসতে পারেনি। এবং গতকাল যেহেতু সেই সেন্ট্রাল স্টার যে জাহাজটাতে এখন খালাস হচ্ছে, সেটা থেকে 8 এপ্রিল চট্টগ্রামে আরও 27,000 মেট্রিক টন অকটেন এখানে এসেছিল এই জাহাজে করে। এটা খালাস করার পরে গতকাল সেটা মহেশখালীতে গিয়ে ন্যাপ সাইলো থেকে এটা শিফট করা হয় যে অকটেনগুলো, তারপর আজকে এখানে খালাস প্রক্রিয়া চলছে। অন্যদিকে সকালে আরও একটা জাহাজ থেকে ডিজেল খালাস করা হয়েছে এবং আরেকটা জাহাজ এখনই খালাস প্রক্রিয়া চলছে। মোটামুটি আমরা যে খবর পেয়েছি, এখানে চলতি মাসে 54,000 টন অকটেন এখানে আমদানি হয়েছে। এবং তারপরেও করে আসলে পেট্রোল পাম্পগুলিতে, তেলের ডিপোগুলিতে এই যে তাদের সংকট, সেটা আসলে সেই উত্তর তারা ঠিকমতো দিতে পারছেন। আপনি যে প্রশ্নটা করেছেন, বিপিসি আমাদেরকে জানিয়েছে 3টা বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা এবং ইস্টার্ন রিফাইনারি মিলে বিপিসিতে অকটেনের স্টোরেজ সক্ষমতা আছে 53,361 মেট্রিক টন। এর ভিতর আসলে নানা সময়ে আরও যুক্ত হয়েছে এবং সেখান থেকে সরবরাহ হয়েছে। মোটামুটি বিপিসি আমাদের যেটা বলছেন, তাদের সক্ষমতা আছে। তবে আমরা যারা এই সেক্টরের যারা বিশেষজ্ঞ, তারা বলছেন সরকারের উচিত আরও সক্ষমতা বাড়াতে, ধারণ ক্ষমতা বাড়াতে, বিশেষ করে মহেশখালী কিংবা কুতুবদিয়ায় যে তাদের সেখানেও তাদের সক্ষমতা, তার ধারণ ক্ষমতার সক্ষমতা তৈরি করা যেতে পারে বলে তারা মত দিয়েছেন। এবং মোটামুটি যেটা এখন অকটেন এবং ডিজেলের প্রায় 1 লাখ টন আজকে খালাস হচ্ছে। এবং যারা পেট্রোল পাম্প মালিক আছে, তারা বলছেন তাদের সংকট হয়তো বা কয়েকদিনের ভিতরে কমে যাবে বলে তারা আশা প্রকাশ করেছেন। আলমগীর সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। সরাসরি জাহাজ থেকে তেল খালাসের দৃশ্য আমাদের দেখাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। হচ্ছে ডিমান্ড পুল, যে আপনার চাহিদা হঠাৎ করে বেড়ে গেল, সেটার কারণে ইনফ্লেশন, অথবা কস্ট পুশ ইনফ্লেশন, যে আপনার মূল্য বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতি ঘটে। আমাদের দেশে এই মুহূর্তে মূল্যস্ফীতি 8.4%-এর মতো, এক্স্যাক্টলি 8.37 বা 8.4%-এর মতো। এখানে দুইটা দিকে আমরা ভাগ করি, একটা হচ্ছে ফুড ইনফ্লেশন, আরেকটা হচ্ছে নন ফুড আইটেম, দুইটার জন্য ইনফ্লেশন। আমাদের যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, আমাদের ডিসপোজেবল ইনকামের বড় অংশটা ব্যয় হয় নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তর ডিসপোজেবল ইনকামের বড় অংশটা ব্যয় হয় খাদ্য চাহিদা, মানে খাদ্যের মূল্য বহন করতে। খাদ্য মূল্য, ঘর ভাড়া, এটাতেই নিম্নবিত্তদের পুরো টাকাটা শেষ হয়ে যায়। সেইখানে খাদ্যের, মানে এই জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট, সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, আমাদের হিসাবে পড়বে না। আমি আপনাকে ইউনিট কস্ট ব্রেক করে দেখিয়েছি। তারপরেও আমাদের আর্থিক ভিত্তির নিচের দিকে যারা আছেন, প্রান্তিক গোষ্ঠী, তাদের আর্থিক যোগান দেওয়ার জন্য, সহায়তা দেওয়ার জন্য সরকারের অনেকগুলি সামাজিক কর্মসূচি আছে। কি বলে এটাকে, সোশ্যাল সেফটি নেটের অনেকগুলি প্রোগ্রাম আছে। তার বাইরে আমাদের টিসিবি আছে। টিসিবির ৭৮ লাখ উপকারভোগী আছে, যাদেরকে আমরা স্বল্প মূল্যে খাবার সরবরাহ করি প্রতি মাসে। আবার 4 কোটি পরিবার,
হ্যাঁ, চাল, তেল, মসুর ডাল ইত্যাদি, ভোজ্য তেল, চিনিও দেওয়া হয় রোজা মাসে। আবার দুইটা ঈদের সময় আলাদা করে ট্রাক সেল করা হয়, যাতে এই উপকারভোগীদের বাইরেও একটা বড় অংশ জনসংখ্যা এটা সরাসরি এটার বেনিফিট নিতে পারেন। একইভাবে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কর্মসূচি উদ্বোধন করেছেন, আমিও সুনামগঞ্জ গিয়ে একই দিনে একই কর্মসূচি উদ্বোধন করেছি। সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এক একটা পরিবারকে 2,500 টাকার সরাসরি মান্থলি ট্রান্সফার করা, এবং সেই কর্মসূচিটিরও আস্তে আস্তে বিস্তার হবে। প্রথম পর্যায়ে আমাদের লক্ষ্য হচ্ছে 50 লাখ পরিবারকে এই সুবিধাভোগীদের আওতায় আনা। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, যদি মূল্যস্ফীতি ঘটেও এবং এটির অভিঘাত যাতে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী অনুভব না করেন, সেই জন্য সরকারের যে ইন্টারভেনশন সেটা যদি ডিমান্ড করে, ইফ সিচুয়েশন ওয়ারেন্টস, সেটা যথাযথ ইন্টারভেনশন করতে আমরা পিছপা হব না। সুতরাং মূল্যস্ফীতি নিয়ে আশা করি আপনারা চিন্তিত হবেন না। আমাদের মনিটরিং আছে, আমাদের ভোক্তা অধিকারের ডিজি আছেন এখানে, তাদেরও অনেকগুলি টিম আছে। আমাদের জেলা পর্যায়ে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত টিমগুলি হয়, এবং কখনো আমরা যদি অনুভব করি যে এখন আরো বর্ধিত আকারে পর্যবেক্ষণের দরকার, মার্কেট ওয়াচ করা দরকার, সেটি আমরা করব, সেটা কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস আমি বলবো, সচেতনতাটা সৃষ্টি করবেন কারা? এটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রুমেন্ট হচ্ছেন আপনারা, আমার গণমাধ্যমের ভাই বোনেরা। সুতরাং আপনার আমার সবার দায়িত্ব হচ্ছে এই আমাদের এই মার্কেটটাতে অনেক এসিমেট্রিজ আছে না, এটা তো একটা পারফেক্ট মার্কেট না, বা আমাদের ইকোনমি ওইভাবে বিকশিত পরিপূর্ণ একটা ইকোনমি না, অনেক ইনফরমেশন এসিমেট্রিজ আছে। এইখানকার ইনফ্লেশনটা যতটা প্র্যাকটিক্যাল রিজনে না হয়, অনেক সময় স্পেকুলেশনের কারণে ইনফ্লেশন হয়। বাণিজ্য মন্ত্রীর বক্তব্যে ছিলাম আমরা সরাসরি। রাজশাহী ও নাটোর বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে ঢাকাগামী সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। দুপুরে হঠাৎ করে এই ধর্মঘটের ডাক দেয় মালিকপক্ষ। কোনো আগাম ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, মূলত রাজশাহী ও নাটোর বাস মালিকদের মধ্যকার দ্বন্দ্বের জেরে এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তবে এই সংকট ঠিক কখন নিরসন হবে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট আশ্বাস মেলেনি। দ্রুত এর সমাধান চান যাত্রীরা। 9টা থেকে নাটোরের সাথে লোকাল গাড়ির গন্ডগোল হওয়াতে রাজশাহী ঢাকা কোচগুলো সব নাটোর বন্ধ করে দিয়েছে। আসলে আমরা অনেক ভোগান্তির শিকার হচ্ছি এবং যাত্রীদের খুব দুর্ভোগ হচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে, ডিআইজি স্যারকে জানাইছি, এনএচআই বিভাগীয় কমিশনার সবকে জানানো হয়েছে। তারা যেটা ব্যবস্থা নেয় আমরা সেদিকে আগে তাকায় আছে, দেখা যাক কি। এ নিয়ে আরো জানবো। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন, হঠাৎ করে মালিক পক্ষের মন চাইলো, গাড়ি বন্ধ হয়ে গেল, যাত্রীরা আসলে এখন উপায় কি? আগে তো দেখতাম এই ধরনের দ্বন্দ্বে লোকাল রুটের বাস বন্ধ করে দিত। সকাল থেকেই মূলত রাজশাহী থেকে যে ঢাকাগামী যে বাস চলাচল সেগুলো কিন্তু কিছুটা স্বাভাবিক ছিল। বিশেষ করে রাজশাহীর যে বাইরের যে বাইরের যে গাড়িগুলো সেগুলো যে অন্য পরিবহন সেগুলো কিন্তু চলছিল। কিন্তু দুপুর যখন গড়ায় তখন কিন্তু রাজশাহীর মালিকের যে গাড়িগুলো নাটোরে যায়, এরপর পরই কিন্তু নাটোর মালিক কর্তৃপক্ষ যে রাজশাহীর গাড়িগুলো আটকে দেয়, ফলে রাজশাহী থেকে ঢাকা যে বাস চলাচল সেটি কিন্তু বন্ধ ঘোষণা করে। এতে লোকাল গাড়ি এবং অন্য যে গাড়ি যে পরিবহনগুলো ছিল সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে। ফলে রাজশাহী থেকে ঢাকার যে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন বলা চলে। বিশেষ করে আজকে যে বিকেলের রাজশাহীর যে ট্রেন বা পদ্মা এক্সপ্রেস সেটিও কিন্তু বন্ধ রয়েছে, সাপ্তাহিক বন্ধ। ফলে যাত্রীদের যে ভোগান্তি বলা চলে একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে ভোগান্তির, এবং যাত্রীরা অনেকেই বাধ্য হয়ে যে ছোট ছোট যাত্রী বা রুট পরিবর্তন করে, অনেকে নওগাঁ থেকে অথবা বগুড়া থেকে যে অন্য রুট পরিবর্তন করে কিন্তু যাচ্ছেন। এতে একদিকে যেমন তাদের ভোগান্তি, সময় অপচয় হচ্ছে, আবার একদিকে কিন্তু তাদের অর্থও কিন্তু বাড়ছে। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা এটি দ্রুত নিষ্পত্তি চায়। মালিক সমিতির সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে মূলত এই দ্বন্দ্ব শুরু হয় একটি লোকাল পরিবহনকে নিয়ে। একটি লোকাল পরিবহন যেটি রাজশাহী থেকে সকালে ছেড়ে পঞ্চগড় পর্যন্ত যায় এবং পঞ্চগড় থেকে রাত্রের বেলা সেটি ছেড়ে রাজশাহী আসে। মূলত এই পরিবহনটি পঞ্চগড় না যেয়ে রংপুর থেকে
ফিরে আসার কারণে এই সমস্যাটি লাগে এবং এটি মালিক পক্ষরা কয়েক দফা অভিযোগ করলেও সেটি কিন্তু নাটোর মালিক সমিতি মানতে চাননি, এমনটি দাবি জানিয়েছে রাজশাহীর মালিক সমিতি। এবং এরপর থেকে কিন্তু নাটোর এবং মালিক সমিতির যে দ্বন্দ্ব একটি লোকাল বাসকে কেন্দ্র করে, এর ফলে একটি বৃহত্তর যে বড় দূরপাল্লার বাস সেটি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে যেটি হয়েছে যে রাজশাহী থেকে যে বিপুল পরিমাণ যে বাস যায় বা মানুষ যে ঢাকাগামী বা দূরপাল্লার যে যাত্রী তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। তবে রাজশাহী থেকে যে চাঁপাইনবাবগঞ্জগামী এবং রাজশাহী নওগাঁ বা রাজশাহী বগুড়া রুট যেগুলো অন্য রুট সেগুলো কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা যতটুকু মালিক পক্ষের কাছে বলেছি যতটুকু আমরা কথা বলে জেনেছি, মালিক পক্ষ বা পরিবহন মালিক সমিতি এরা কিন্তু প্রশাসনের সাথে বারবার কথা বলছেন, আশা করছেন তারা দ্রুত সময়ে এই সমাধান নিষ্পত্তি হবে এবং যাত্রীদের যে দুর্ভোগ সেটি কিন্তু লাঘব হবে। এই ছিল রাজশাহী থেকে বাস বন্ধের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু করতে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। প্রথম দিন পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবক ও শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের ভিড়, সন্তানকে পরীক্ষার হলে দিয়ে বাইরে অপেক্ষায় শত শত অভিভাবক। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1218টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,30,724 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে পরীক্ষায়। এ বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ব্যবসায় শিক্ষা বিভাগে আর সবচেয়ে কম বিজ্ঞান বিভাগে। বর্তমান সরকার আসার পর পরীক্ষা পদ্ধতির উপরে গুরুত্ব আরোপ করেছে এবং যাতে পরীক্ষা কোনোভাবেই যেন নকল না হয় এবং কোনো পরীক্ষার বিশেষ করে পরীক্ষার পরিবেশটা যেন সুন্দর থাকে, আমরা ইতিমধ্যে সেটি নিশ্চিত করেছি। সকাল 10টায় রাজশাহী জেলার 55টি কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। এই শিক্ষা বোর্ডের অধীনে 274টি কেন্দ্রে 2,709টি প্রতিষ্ঠানের মোট 1,77,709 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পরিবেশটা বেশ ভালো দেখলাম, নিরিবিলি পরিবেশ এবং আত্মবিশ্বাস আছে যে মোটামুটি ভালোই করবে। পরিবেশটা অবশ্য ভালোই আছে, এখন যদি প্রশ্নপত্র ভালো হয়। বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী 81,831 জন। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার আয়োজনে প্রতিটি কেন্দ্রে সিসিটিভির আওতায় আনার কথা জানান বোর্ড চেয়ারম্যান। শিক্ষা বোর্ড কর্মকর্তাদের নিয়ে বিশেষ ভিজিলেন্স টিম আছে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অত্র বোর্ডের জন্য 10 সদস্যবদ্ধ মনিটরিং টিম গঠন করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের 6 জেলায় 277টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় 1,46,817 জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে 1,333টি প্রতিষ্ঠানের 1,07,651 জন পরীক্ষার্থী অংশ নেয় পরীক্ষায়। সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী 89,421 জন। 2017 সালের পর প্রথমবার এই সংখ্যা 90,000-এর নিচে নেমেছে। এছাড়া গাজীপুর, কুষ্টিয়া, পিরোজপুর, লক্ষ্মীপুর, নেত্রকোনা, নাটোর, নোয়াখালী, কুয়াকাটা, চাঁদপুর সহ সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এসএসসি প্রথম দিনের পরীক্ষা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানিকগঞ্জের সিঙ্গাইরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে উপজেলার জয় মণ্ডপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে যান তিনি। মন্ত্রীর এই হঠাৎ আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মাঝে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়। পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং চলমান এসএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তারা। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কটূক্তির মামলায় এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে সিরাজগঞ্জের চৌখালী আমলি আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী উল্লেখ করে বক্তব্য দেওয়ার অভিযোগে গত 2 এপ্রিল মানহানির মামলাটি দায়ের করা হয়। শুনানি শেষে 21 এপ্রিল মুফতি আমির হামজাকে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়। আদালতে হাজির হওয়ার দিন ধার্য থাকলেও উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত। পুলিশ যদি মনে করে তাকে সংসদের স্পিকারের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে, করবে, কিন্তু ওয়ারেন্ট দেওয়াতে কোনো বাধা নাই। পরে আমার কথায় সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের হাতে হেনস্থার প্রতিবাদে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 8টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির অংশ হিসেবে হাসপাতাল চত্বরে মানববন্ধনও করেন তারা। সেখানে বক্তারা বলেন, হামলার সুষ্ঠু বিচার এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা কাজে ফিরবেন না। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন ইন্টার্ন নেতারা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি ও শিক্ষক সংকট নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে বন্ধ আছে সব ধরনের ক্লাস পরীক্ষা। আন্দোলনের কারণে ক্লাস পরীক্ষা দিতে গিয়ে ফিরে যেতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। শিক্ষকদের অভিযোগ, অনেক বিভাগে প্রয়োজনের তুলনায় শিক্ষক সংখ্যা কম, ফলে একজন শিক্ষককে 14 থেকে 15টি কোর্সের চাপ নিতে হচ্ছে। শিক্ষকদের উপর চাপ কমাতে দ্রুত পদোন্নতি ও নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। দাবি মানা না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এদিকে দাবি আদায়ের লক্ষ্যে গত রোববার থেকে আমরণ অনশনে বসা এক শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের সামনে যে চাকরি নিয়োগগুলো আছে ওগুলোতে আমরা পিছিয়ে পড়ব। যে আমরা তো স্টুডেন্ট, আমাদের তো আসলে যত তাড়াতাড়ি সম্ভব পড়াশোনা শেষ করে আমাদের ক্যারিয়ার দিকে ফোকাস করতে হবে। উনি কি চাচ্ছেন, যদি উনি মনে করেন যে সবগুলা অবৈধ তাহলে সবগুলো অবৈধ, আর উনি যদি মনে করেন যে না নতুন সংবিধি প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত যেভাবে কার্যক্রম চলছে সেই কার্যক্রমগুলো এভাবে চলবে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বন্ধ পাটকলগুলো ইজারার মাধ্যমে চালু করা হবে জানিয়েছেন বস্ত্র পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। সকালে নরসিংদীর পলাশে কোঅপারেটিভ জুট মিলস ও বাংলাদেশ জুট মিল পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, বন্ধ কয়েকটি জুট মিলের ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং মূল্যায়ন প্রক্রিয়া চলছে। মিলগুলো চালু হলে সাধারণ জনবলের ক্ষেত্রে প্রায় 100% কর্মসংস্থান স্থানীয় পর্যায় থেকে নিশ্চিত করা হবে। তবে কারিগরি বা বিশেষজ্ঞ পদের জন্য বাইরে থেকে লোক নিয়োগ দেওয়া হতে পারে। পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পাট বীজের মানোন্নয়ন ও গবেষণার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। এটার টেন্ডার প্রক্রিয়া চলমান আছে, ইউআই হয়ে গেছে প্রাথমিকভাবে। এটা মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রস্তাবনা যাবে, তারপরে আমরা এটা প্রাইভেট সেক্টরে এই মিলটাকে চালু করার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা সহ একই পরিবারের অন্তত 10 জন গুলিবিদ্ধ। সোমবার মধ্যরাতে লোডশেডিংয়ের সুযোগে এই হামলা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, সোমবার রাত 12টায় মাঝদিয়ার মাদ্রাসা পাড়া গ্রামে বিদ্যুৎ চলে যায়। অন্ধকারের মধ্যে হঠাৎ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে। তাদের এলোপাতাড়ি গুলিতে আহত হন নারীসহ বেশ কয়েকজন। হামলায় আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সুনামগঞ্জে চলতি বোরো মৌসুমে জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে কৃষি খাতে। ডিজেল না পাওয়ায় বিপাকে কম্বাইন হারভেস্টার, রিপার মেশিন সহ কৃষি যন্ত্রপাতির মালিকরা। তেল সংকটের অজুহাতে বেড়েছে ধান কাটার খরচ। এতে ধানের দাম নিয়ে শঙ্কায় হাওড় অঞ্চলের কৃষকরা। তবে জ্বালানি তেলের জন্য কম্বাইন্ড হারভেস্টার মেশিন বন্ধ থাকবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে চলছে বোরো ধান কাটা। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিকে সামনে রেখে পাকা ধান ঘরে তুলতে মরিয়া কৃষকেরা। সারা দেশে জ্বালানি তেলের বাজারের অস্থিরতার বিরূপ প্রভাব পড়েছে এখানকার কৃষিতে। ধান কাটতে মিলছে না চাহিদা অনুযায়ী কম্বাইন হারভেস্টার মেশিন। মালিকরা জানান, একটি হারভেস্টার মেশিন দিয়ে প্রতিদিন 60 থেকে 70 বিঘা জমির ধান কাটা সম্ভব। এজন্য প্রয়োজন 120 থেকে 150 লিটার জ্বালানি তেল। তবে জ্বালানি তেল সংকটে সচল রাখা যাচ্ছে না কম্বাইন হারভেস্টার মেশিন। সকাল থেকে রাত্রে 10টা রাত কাটলে 160 লিটার তেল লাগে আমার গাড়ি, কিন্তু গাঁকে আমরা কাটতে দিয়ে কুলাইতে পারতেছি না তেলের লেগে। সকালে আনছিলাম 50 লিটার তেল, বর্তমানে আমরা তেল পুরো হিসাবটার সময় গাড়ি বন্ধ হয়ে যাব। তেলের প্রয়োজন লাগে আমরা গাড়িগুলো চালাতে পারেন না। এদিকে হারভেস্টার মেশিনের তেল সংকটের অজুহাতে বেড়েছে ধান কাটার খরচ। প্রশাসন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে বিঘা প্রতি 1900 টাকা নির্ধারণ করলেও 2300 থেকে 2500 টাকায় ধান কাটতে হচ্ছে কৃষকদের। এতে চাষের ব্যয় বাড়ায়, খরচ তোলা নিয়ে শঙ্কায় তারা। বর্তমানে 2500 টাকা কেয়ার তারা চায়। আমরা যদি 1500 টাকা বা 2000 হয় তাহলে আমরা ধান বাঁচে। তারা বলতেছে যে তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ার কারণে আমরা জব খাটানির দাম বাড়াইছি। 10 মন 8 মন ধান ওই আরো খরচ হয় 8-9 হাজার মতো। এর তেলের দাম বেশি।
হারভেস্টারের জন্য জ্বালানি তেলের সংকট নেই দাবি করে তেল সরবরাহে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। যাতে কোথাও তেলের সংকটে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা যাতে বিঘ্নিত না হয় সেজন্য আমরা তৎপর রয়েছি, স্থানীয় প্রশাসন সহ। আবার উপজেলা কৃষি অফিসারদের সাথে প্রতিদিন সকালে হোয়াটসঅ্যাপে কথা বলতেছি যে কোথাও তেলের সংকট আছে কিনা। তারা আমাকে যতটুকু নিশ্চিত করেছে যে আজ পর্যন্ত কোনো সংকট হয়নি। জেলায় এবার বোরো ধানের আবাদ হয়েছে 2,23,511 হেক্টর জমিতে। ধান কাটার মৌসুমে হারভেস্টার মেশিনের জন্য জ্বালানি তেলের দাম সহনশীল রাখার দাবি কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুরের চরভদ্রাসনে আসামি ধরতে গিয়ে হামলায় 5 পুলিশ সদস্য আহত। সকালে উপজেলার চর সালেহপুর ছোরমানখার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় চর সালেহপুর এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির খান নামে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া গতকাল তার দখলে থাকা সরকারি জমি ভূমিহীনদের বুঝিয়ে দিতে লাল নিশানা দিয়ে আসে ভূমি অফিস, যা কবির খাঁ ও তার লোকজন উঠিয়ে ফেলে। এসব ঘটনায় অভিযান চালিয়ে কবির খাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে তাকে হ্যান্ডকাফ সহ ছিনিয়ে নেয়। নরসিংদী থেকে মাধবদী ফেরার পথে এক টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে নরসিংদী মদনগঞ্জ সড়কের 5 নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, রোববার সন্ধ্যায় নরসিংদী থেকে কাজ শেষে মাধবদী ফিরছিলেন মুজিবুর রহমান। রাস্তায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন ও স্বর্ণের আংটি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তদন্ত করে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। সকালে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নেভিগেটিভ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান। সোমবার রাতে সুন্দরবন হতে বাগেরহাটের রামপালে পরিবারের সাথে দেখা করতে যান সামাদ। এ সময় তাকে আটক করে কোস্টগার্ড। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি একনালা বন্দুক, একটি এয়ারগান ও 2 রাউন্ড কার্তুজ। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালাবে বলে উল্লেখ করেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে বেনাপোল, দর্শনা, সোনা মসজিদ, হিলিও, বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ থেকে টানা 4 দিন বন্ধ থাকবে এই বন্দরের সব কার্যক্রম। শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে আগামী শনিবার থেকে পুনরায় সচল হবে স্থলবন্দরগুলো। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর অনুরোধে নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও স্থগিত থাকবে। ঠিকাদারের বিল নিয়ে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে। এক মৃত ঠিকাদারের বকেয়া বিল তুলতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে পরিবার। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে দুর্নীতির লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ফাইল আটকে রেখে 10% পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ ঠিকাদারদের। পৌরসভার ঠিকাদার কিতাব আলী 6 মাস আগে ক্যান্সারে মারা যান। বাবার পাওনা বিল তুলতে গিয়ে বিপত্তির শিকার ছেলে শেখ রুবেল। নির্বাহী প্রকৌশলী শাহাদত হোসেন ফাইল অনুমোদনের জন্য 10 লাখ টাকা, বিলের বিপরীতে 1 লাখ টাকা ঘুষ দাবি করেন। অভিযোগ রুবেলের। গত 4 জানুয়ারি নগদ 50,000 টাকা দিলেও বাকি টাকা না দেয়ায় আটকে পড়ে বিল। ঘুষের টাকা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে নির্বাহী প্রকৌশলীর কার্যাদেশ ছুঁড়ে ফেলে দেন বলছেন রুবেল। প্রকৌশলী স্যারে সাইন দিয়ে আবার এটা কাইটা ফেলাই দিয়ে আমি এই 50,000 টাকা আরও দিতে হবে, তাইলে কাইটাও দিব। ওই যে 1 লাখ টাকার কথা বলছিল ওইটাই ওনার মাথায় আছে। কয় কি না, তোমার 5টা ফাইল, 1 টাকা বলে নোট দিছে, তোমার সাইনও দিছি, যদি তুমি টাকাটা না দাও আমি ওই ক্ষেত্রে কিন্তু আমি কাইটা দিব। শুধু রুবেল নয়, একই ধরনের ঘুষ ও দুর্নীতির অভিযোগ করেছেন পৌরসভার আরও অনেক ঠিকাদার। প্রতিবাদ করলে কাজ আটকে দেয়া ও মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়া হয়, জানান তারা। আমার বিল এবং আমার যে সিকিউরিটি মানি তারা আটকিয়ে রেখেছে। উনারে টাকা না দিলে সে ভালো কাজ যত ভালোই করি ভালো না। অভিযোগ দিয়েছি বা আমাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
ফাইল ছুঁড়ে ফেলা হয়নি এমন দাবি করে অফিসের গোপন নথি বাইরে যাওয়া দণ্ডনীয় অপরাধ বলে জানান তারা। এক পর্যায়ে নিজেদের মধ্যে দোষারোপ ও তর্কে জড়িয়ে পড়েন এই দুই কর্মকর্তা। না, আমি কোনো ঘুষের সাথে জড়িত না। এটা আমার ষড়যন্ত্র, সম্পূর্ণরূপে আমার উপরে ষড়যন্ত্র। অফিসের ডকুমেন্টস, গোপনীয় ডকুমেন্টস যদি কেউ দেয় বা যে কেউ নেয়, উভয় অপরাধী। দুর্নীতির লিখিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার বরাবর পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তার বিরুদ্ধে যেই অভিযোগগুলো আমাদের কাছে এসছে সেই বিষয়ে তদন্ত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে আমরা বিভাগীয় কমিশনারে পত্র দিয়েছি। এর আগেও নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেনের ঘুষ লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয়, তবে এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিষ্ঠার ৬২ বছর পর প্রথমবারের মতো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নি নির্বাপন যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত ও সেবা নির্বিঘ্ন করতে এই খাতে ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আগুনসহ যে কোনো দুর্ঘটনা এড়াতে হাসপাতাল কর্মীদের দেওয়া হবে প্রশিক্ষণ। গত ২ বছরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে অন্তত ৯ বার। এর মধ্যে ৬টি ছিল ভয়াবহ। বারবার আগুনের ঘটনার পর নড়ে চড়ে বসে প্রশাসন। ১৯৬৪ সালে এই হাসপাতালটি নির্মাণ করা হলেও ছিল না অগ্নি নিরাপত্তার কোনো ব্যবস্থা। পুরনো ভবন ও অপর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থার দুর্বলতার কারণে নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনেরা। ফায়ার এক্সটিংগুইশার ছিল, কিন্তু সঠিকভাবে চালাতে পারিনি, অপারেটিং করতে পারিনি। তো সেক্ষেত্রে আমি নিজেও আহত হয়েছি। নার্সিং কর্মকর্তাকে এই ব্যাপারে প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত, কারণ হঠাৎ করে ওখানে কোনো ওয়ার্ডে আগুন লেগে গেলে আমরা এটা নিভাতে সাহায্য করতে পারবো। ৩৬টি ওয়ার্ডের ৫২টি ইউনিটে প্রতিদিন ১,০০০ রোগীকে সেবা দেওয়ার কথা থাকলেও রোগী ও স্বজন মিলে থাকে কমপক্ষে ৩,০০০। এছাড়া প্রতিদিন অন্তত ৫,০০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নেয়। সম্প্রতি আগুনের পর প্রথমবার এ খাতে ১০ লাখ টাকা অর্থ বরাদ্দ পাওয়ার পর শুরু হয়েছে অগ্নি নির্বাপন যন্ত্র স্থাপনের কাজ। ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টের সাথে আমাদের একটা মিটিংও হয়েছে। ওনারা আমাদেরকে পর্যায়ক্রমে সবাইকে ট্রেনিং দেবে। ট্রেনিংয়ের পরে এগুলো যাতে আমরা ঠিকভাবে ইউজ করতে পারে এবং এর জন্য মহড়া হবে, সেই মহড়ার পরে এটা আমরা যথাযথভাবে ব্যবহার করব। অগ্নি নির্বাপন ট্যাকেল তো আসলে করা যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, যে হাসপাতালে যে ফোম একটা বড় সমস্যা। ফোম ছাড়াও আপনি রাখতে পারতেছেন, আবার ফোম এত দাহ্য পদার্থ, এটা মোর দেন আপনার এই পেট্রোল ডিজেলের চাইতে বেশি দাহ্য। এটা অলরেডি আমরা আলোচনা করেছি, ফায়ার সার্ভিসের সাথে মিটিং করেছি কোথায় কোথায় কীভাবে লাগানো যায়। এইভাবে আমরা ফায়ার এক্সটিংগুইশারগুলো আমরা ডিস্ট্রিবিউশন কমপ্লিট করে ফেলেছি। বরিশাল অঞ্চলে স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে পরিচিত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নি নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপের দাবি রোগী ও স্বজনদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এর সাথে শেষ করছি এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ।